আমার বয়স যখন 14 বছর তখন আবেগের বশে একজনের প্রেমে পড়ে যাই। সেই প্রথম আমাকে প্রেমের প্রস্তাব দেয়। তারপর আমাদের মধ্যে ভালোবাসা শুরু হয়ে যায়। এভাবেই ভালো দিন পার করছিলাম। হঠাৎ করে আমার মা বাবা আমার সম্পর্কের কথা জেনে যায়। তখন আমি ক্লাস 8 পড়ি। তখন আমার মা বাবা সিদ্ধান্ত নেয় আমাকে অন্য কোথাও বিয়ে দিয়ে দিবে। কিন্তু আমি কোনোভাবেই রাজি হই না। আমি ওই ছেলেকে অনেক ভালোবাসি। তাকে ছাড়া কিছুই বুঝি না। ছেলের পরিবার আমাদেরকে বিয়ে দিতে চায়, কিন্তু আমার পরিবার মেনে নিতে চায় না, কারণ ওরা আমার বাবা মায়ের চেয়ে অনেক গরিব ছিল। ওদের বাড়িও ছিল না। যখন দেখলাম আমাদের পরিবার মেনে নিচ্ছে না, আমাদের বিয়ে দিবে না, তখন আমি বিষ খেলাম, কিন্তু আল্লাহর রহমতে বেঁচে যাই। যখন এই কথা মনে হয় তখন আমি মরে গেলেই ভালো হতো এমন মনে হয়। আমার মা বাবা রাজি না থাকা সত্ত্বেও ওই পরিবারের ছেলের সাথে আমার বিয়ে দিয়ে দেয়। বিয়ের পর আমি আমার বাবার বাড়িতেই থাকতাম। স্বামী বেকার ছিল, ঘর বাড়িও ভালো ছিল না, এই কারণে আমি তাদের বাসায় যেতাম না। মাঝে মাঝে আমি একাই তাদের বাড়িতে যাইতাম, কিন্তু সেটা আমার শাশুড়ি একদমই পছন্দ করতো না। আমাকে দেখতেও পারতো না। আমার ননদ, শ্বশুর, শাশুড়ি সবাই আমাকে প্রচন্ড জ্বালাতন শুরু করলো। আমার স্বামীও কোনো প্রতিবাদ করতো না, ওদের হয়ে কথা বলতো। সবকিছু এলোমেলো হয়ে যেতে লাগলো। আমার স্বামী আগের মতো আর ভালোবাসে না। আমাকে একটা কাপড়ও পর্যন্ত কিনে দিত না, ঠিক মতো খাবারও দিত না। বাবা মায়ের কাছে এসব কথা বললে মুখ পেতাম না, কারণ ওই যে নিজের ইচ্ছায় বিয়ে করেছি। বিয়ের 1.5 বছর পর আমার পেটে বাচ্চা আসে। শ্বশুর বাড়ির লোকজন আরো রেগে যায়, কিন্তু আমি আর আমার স্বামী খুশি ছিলাম। শ্বশুর বাড়ির সবাই চাইতো বাচ্চা নষ্ট করতে, কিন্তু আমি আর আমার স্বামী নষ্ট করতে চাইনি, কারণ আমার মনে হতো বাচ্চা হলে তারা হয়তো আমাকে বেশি ভালোবাসবে। কিন্তু আমার ধারণা ভুল হয়ে গেল। নির্যাতনের পরিমাণ আরো বেড়ে গেল। যখন আমার বাচ্চা 3 মাস পেটে, তারা আমাকে বাড়ি থেকে বের করে দিল। তখন থেকে আমি আমার বাবার বাড়িতে থাকতে লাগলাম। আমার যখন 6 মাস চলছিল তখন আমার ভাই বিদেশ থেকে আসলো। এরপর ওদের সাথে মিটমাট করতে চাই, কিন্তু ওরা রাজি হয়নি, কোনো খোঁজ খবর নেই। বাচ্চা নষ্ট করার জন্য জিন চালান দেয়, কিন্তু আল্লাহর রহমতে আমার বাচ্চার কোনো ক্ষতি হয়নি। এরপর কিছুদিন এভাবে কেটে যায়। কিছুদিন পর আমার শ্বশুর বাড়িতে আমাকে নিয়ে আসা হলো। আবারও সেই অত্যাচার শুরু হয়। কিছুদিনের মধ্যে শাশুড়ি অসুস্থ হয়ে যায়। সে 1 গ্লাস পানি ঢেলেও খেতে পারে না। আমি তাকে সেবা যত্ন করতাম, বিছানা পরিষ্কার করে দিতাম, টয়লেট পরিষ্কার করে দিতাম, যত কাজ আছে সবগুলো করে দিতাম। তখন শাশুড়ি নিজের ভুল বুঝতে পারলো, ভালো হয়ে গেল। কিন্তু ভালো হলে কি হবে, তখন আমার ননদ এসে আমাদের সাথে থাকা শুরু করলো। আরো অশান্তির পরিমাণ বেড়ে গেল। আমার ডেলিভারি ডেট চলে আসছে, এদিকে সময় হয়ে যাচ্ছে। তখন আমাকে তারা আমার বাবার বাড়িতে রেখে চলে আসলো। তারপর থেকে আর কোনো খোঁজ খবর নেই না। আমার স্বামী ইমামের চাকরি পেল। এরপর আমি আরো বেশি অসুস্থ হয়ে যাই। আমার ইমার্জেন্সি ভাবে সিজার করা লাগবে। তখন ওটিতে নিয়ে যাই। ওটিতে নেওয়ার 5 মিনিট আগে আমার স্বামী আসে। আমার কন্যা সন্তান হয়। শ্বশুরবাড়ির লোক মেয়ে হয়েছে বলে অনেক রেগে গেল। আমার স্বামী এসে তো দেখে চলে যায়। হসপিটালে 6 দিন ছিলাম, শুধু তার মেয়েকে দেখে চলে যেত, আমার গায়ে হাত দিত না। শ্বশুরবাড়ি কেউ দেখতে আসেনি। 6 দিন পর বাড়ি গেলাম। তার 4 দিন পরে আমাকে ফোন করে বলছে আমার শাশুড়ি নাকি অনেক অসুস্থ, আসতে হবে। আমি সব রাগ ভুলে কাঁচা নাড়ি নিয়ে ছোট বাচ্চাকে নিয়ে চলে গেলাম তাদের বাসায়। ঠিক 3 দিন পর মারা যায় আমার শাশুড়ি। কিন্তু তাদের অত্যাচার কমেনি। দিন দিন তাদের অত্যাচারের মাত্রা বেড়ে যেতে লাগলো। শ্বশুর কথায় কথায় গায়ে হাত উঠাতো। ননদের স্বামী আমার সম্মানে হাত দিল, কিন্তু আমার স্বামী কিছুই বলতো না। সবকিছু সহ্য করে দিনের পর দিন মেয়ের মুখের দিকে তাকিয়ে সংসার করে যেতে লাগলো। 4 বছর হচ্ছে, এখন ডিভোর্স হয়ে যাবে। ভালোবেসে বিয়ে করে সংসার করতে পারলাম না আমি। তোমরা যারা ভালোবেসে বিয়ে করবে তারা 100 বার ভাববে, পরিবারের কথা শুনবে। আর যদি পরিবারের কথা শুনতাম তাহলে এমন হতো না। এই গল্পটা একটা আপুর জীবন থেকে নেওয়া হয়েছে। সবাই ভালো থাকবেন। কথা হবে নেক্সট কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।